6 বছর পর পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল উপস্থিতি, নির্যাতনের অপপ্রচার মিথ্যা প্রমাণ করবে এই আয়োজন বলছেন নেতারা। নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, প্রবাস থেকে পরিচালিত হয় কিলিং মিশন, অভিযোগ স্বজনদের। মসজিদের পাশে যে ঘরটা, সেবারে চিবাই যাওয়ার পরে আমরা গুলির শব্দ পাই। আমাদের বিএনপি পরিবারে ছাত্রদল করত, আমাদের এই ছাত্র আন্দোলনের সে অগ্রণী ভূমিকা পালন করছে। ঘন কুয়াশা সহ নানা কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে দুর্ঘটনা, মেঘনায় যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন। ইটের ব্যবসায় লাখ টাকা বিনিয়োগে মাসে 18,000 টাকা মুনাফার প্রলোভন, মাদারীপুরে কয়েকশো মানুষের টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়াইও টাকা দিছি। অতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। শীতে গ্রাম বাংলায় উৎসবের আমেজ, জামাই মেলা, পিঠা উৎসব সহ নানা আয়োজন, গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। প্রায় 6 বছর পর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সমাবেশ করছে বিএনপি। সাম্য সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এই সমাবেশ জানিয়েছে দলটি। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি এবং সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা মিথ্যা প্রমাণিত করবে এই জনসভা। সনাতন অধ্যুষিত উত্তরাঞ্চলের এই সমাবেশে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরা হচ্ছে। এর আগে 2018 সালের 23 ডিসেম্বর এই এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব। কাল বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দর্শক, বিএনপির মহাসমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কথায় কথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষটা আছে, যেটা যা আছেন সেইটি ঘুষটা আছে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিবেন। আপনারা বলে যে পুলিশও তো ঘুষ আছে, কি তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি। ইনশাআল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবং সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। 50-53 বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার। কাউ আছে কি ওই 71 সাল ভুলে যাবে। 71 সাল আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে, এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। আমরা একটা
বা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে, চলে গেছে। মুই শুধু ভাই একটা কথা কইবা চাই, মুই তো তোমার ছোঁয়া, মোর বাড়ি কিন্তু মির্জাপুর আটোয়ারির। আমার এইতে আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে। আমাদের মির্জা গোলাম আহমদ সাহেব চলে গেছেন, ব্যারিস্টার জমিদার সরকার এখনো আছেন, বয়স হয়ে গেছে, কিন্তু এখনো দেশকে ভালোবাসেন। আমাদের মাজার ভাই আমার বন্ধু ছিল, আমার সঙ্গে পড়তো, আপনাদের এমপি ছিল, তিনিও চলে গেছেন, তাই না? তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে, কাজ করতে চায়। আমি বিশ্বাস করি আমাদের নওশাদ, আমাদের আজাদ, তারা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করবে। একইভাবে তারা আমাদের পূর্বসূরি যারা আমাদের আগের মানুষ, তাদের যে পথ, সেই পথকে তারা আরো উজ্জ্বল করবে, আপনাদের মুখকে উজ্জ্বল করবে, আমাদের উত্তরবঙ্গের মুখকে আরো উজ্জ্বল করে তুলবে। আমাদের আর একটা গর্ব আছে আপনাদের এই এলাকার মানুষের, তোমরা তো কয় না, মুখে কইবা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক, যিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, গড়ে তুলেছেন, তার নানার বাড়ি কিন্তু আপনাদের কাছেই, নাজিরপাড়া না? আর ম্যাডাম যিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরে, তারও নানার বাড়ি কিন্তু আপনাদের চন্দন বাড়ি, ঠিক কিনা বলেন? তোমরা তো কয়েন না ভাই, মুখে কইবা আছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের এই অঞ্চল, আপনাদের অঞ্চলের মানুষ বরাবরই লড়াকু মানুষ, সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা টিকে থাকে। আজকে আমাদেরকেও সংগ্রাম করে আমাদের এই অঞ্চলকে আজকে সত্যিকার অর্থেই একটা জাতীয়তাবাদের ভিত্তি, ঘাঁটি তৈরি করতে হবে, শক্ত ঘাঁটি। ঠিক পারবেন আপনারা? এই পঞ্চগড়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবির নিহতের ঘটনায় মামলা হয়নি, ধরাও পড়েনি কেউ। স্বজনদের দাবি, প্রবাস থেকে পরিচালিত হয়েছে এই কিলিং মিশন। পুলিশ বলছে হত্যার মোটিভ জানতে তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদল কর্মী হুমায়ুন কবির সহ কয়েকজন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শনিবার রাত 11টার দিকে দুটি মোটরসাইকেলে আরোহীরা হুমায়ুনকে ডেকে নেয়। খানিক বাদেই শোনা যায় গুলির শব্দ। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হুমায়ুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায় হুমায়ুন নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। জমিসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় সৌদি প্রবাসী বাদল মিয়া ও ইউপি মেম্বার আতাউর রহমানের সাথে বিরোধ ছিল তার। পরিবারের অভিযোগ, প্রবাস থেকে পরিচালিত হয়েছে এই কিলিং মিশন। শাহ আলম বিগত 34 মাস জেলে ছিল। বিগত 14 দিন আগে ওই জেল থেকে বের হয়েছে। কে বার করলো? বাদল, যার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, তার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, সে সাউদ মামুনের মাধ্যমে আতাউরের সাথে লিঙ্ক আপ করায়া এটা করাইছে। পুলিশ বলছে হুমায়ুন একাধিক মাদক মামলার আসামি। খুনের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। হুমায়ুনের নামে 2টি মাদক মামলা আছে এবং একটি সরকারি কাজে বাধা প্রদানের মামলা সহ আদার সেকশনের মামলা রয়েছে। মাদক ব্যবসা সংক্রান্ত হয়তোবা কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা অথবা অন্য কোনো কারণও থাকতে পারে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। শহরে প্রকাশ্যে এমন খুনের ঘটনায় হতবাক স্থানীয় বিএনপি নেতারা। ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি তাদের। তার বাবা ছিল আমাদের মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, তার বড় ভাই আমাদের বর্তমান রানিং ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেও আমাদের বিএনপি পরিবারে ছাত্রদল করত। আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত ছে। এখন এই তার জনপ্রিয়তাই হয়তোবা তার হত্যার কারণ হতে পারে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বাদল মিয়ার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে হুমায়ুনের সমর্থকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
ঘন কুয়াশা, বেপরোয়া গতিসহ নানা কারণে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 6টি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক প্রাইভেট কার চালক, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে 4টি দুর্ঘটনা কুয়াশার কারণে হয়েছে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়ে সড়কে রোববার সকাল 7টা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। রাস্তায় তখনও ঘন কুয়াশা, কিছু দেখতে না পেয়ে সেখানে এসে ধাক্কা মারে আরেকটি বাস। এতে কয়েকজন বাস যাত্রী সামান্য আহত হলেও প্রাইভেট কারের চালক নিহত হন। গোল্ডেন লাইন পরিবহনের আহত বাস চালক জানান, ঘন কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসে। এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা তেমন কেউ আহত হননি বলেও জানান তিনি। আমার পিছনে আরো গাড়ি ছিল, আরো গাড়ি মার খেয়েছে। পরে আমি পিছনে যাই, আমার হেল্পার সুবেদা যায়, আরো গাড়ি ডাউন দেওয়া হয়েছে। কারণ যদি ডাউন না দিত তাহলে গাড়ি আরো মার খেত। গাড়ি আমাদের গাড়িটা হার্ডলি ব্রেক করছে, ব্রেক করার পর না মানার পর আমাদের গাড়ি আরেকটা গাড়ি পিছনে মাইরে দিছে আর কি। শ্রীনগরের কেওটখালী এলাকায় 2টি বাসের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। এদিন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে হাসারা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছেও। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি বাস এবং কমপক্ষে 8টি গাড়ি। আহত হয়েছে বেশ কয়েকজন। দুর্ঘটনা কবলিত যানগুলো দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এতে এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক হয় যান চলাচল। কাভার্ড ভ্যান, অজ্ঞাতনামা বাস এবং মাইক্রো 3টা চলে যায়, কিন্তু এই বাসের পিছনে এই সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়। সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহন। এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় হলো আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এই পরিবহন ধাক্কা দেওয়ার পরবর্তীতে সাকুরা পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামান্য আহত হয়। আমরা তাদেরকে এখান থেকে তারা হসপিটালে পাঠাই। আর যে প্রাইভেট কারের যে চালক ছিল, প্রাইভেট কারের চালক গুরুতর আহত অবস্থায় আমরা শ্রীনগর হাসপাতালে প্রেরণ করছি। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী এমভি প্রিন্স আওলাদ 10 ও এমভি কীর্তনখোলা 10 লঞ্চের। এতে কেউ গুরুতর আহত না হলেও এমভি আওলাদের যাত্রীদের আলাদা একটি লঞ্চে করে বরিশালে পাঠানো হয়। অন্যদিকে বড় কোনো ক্ষতি না হওয়ায় নিরাপদে ঢাকা এসেছে কীর্তনখোলা 10। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। দুপুর 2টায় জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে M&U ট্রিমস নামে একটি বোতাম তৈরির কারখানায় এই ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রথমে কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে, মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাজ আসা যাচ্ছিল না। কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল, তাপের কারণে ফুললে বিস্ফোরণ হচ্ছিল। আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধারে কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং BIWTA। দুর্ঘটনার একদিনের বেশি সময় পর ঘটনাস্থলে গেলেন কর্মকর্তারা। তারা নিশ্চিত করেছেন আজ থেকেই শুরু হবে উদ্ধার কাজ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি ঠিক করতেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আহত হলেও খোঁজ নেই হেলপারের। দুর্ঘটনার পর থেকেই ভোগান্তিতে পড়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারীরা। নির্দেশনা মেনে ট্রাক চালকরা কামারপাড়ার মুন্নু গেট দিয়ে আসা যাওয়া করছেন। অন্যদিকে গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ব্রিজটাকে আসলে তো উঠানো যাবে না, এই সরাসরি উঠানো যাবে না, এটা কেটে কেটে উঠাইতে হবে। সেই ব্যবস্থাটা অব্যাহত থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক কিন্তু এখানে ভিজিট করে গেছে, তারা দেখে গেছে, কিন্তু এটা তো তাৎক্ষণিকভাবে ট্রেনে উঠানো সম্ভব না। এটা আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইটের ব্যবসায় বিনিয়োগ করলেই মাসে প্রতি লাখে মুনাফা 18,000 টাকা। এমন প্রলোভনে মাদারীপুরে বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক প্রতারক। সর্বস্ব খুইয়ে নিঃস্ব অনেক পরিবার। তাদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। এদের কেউ ভ্যান চালক, কেউ আবার কৃষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী, আবার অনেকে প্রবাসী পরিবার। অল্প সময়ে ধনী হওয়ার প্রলোভনে পড়ে মাদারীপুর শিবচরের বাসিন্দারা বিনিয়োগ করেছিলেন লাখ লাখ টাকা।
অভিযোগ উঠেছে মাসে লাখ প্রতি 16 থেকে 18,000 টাকা মুনাফার প্রতিশ্রুতিতে শাহিন জমাদ্দার টাকা নেন কয়েক গ্রামের মানুষের কাছ থেকে। ইটের ব্যবসায় এই টাকা লগ্নির জন্য 4 বছর ধরে সংগ্রহের পর গত নভেম্বর থেকে লাপাত্তা শাহিন। প্রতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। প্রতি লাখে আমার মাসে 16,000 টাকা দিত। তাই আমি অনেক এনজিও থেকেই এই টাকাটা তুলে ওরে দিছি। খালার কাছ থেকে, খালা তো বোনের কাছ থেকে, তারপরে মামার কাছ থেকে, মানুষজন যারা আছে মানে আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি। এরপর কিস্তি উড়েও টাকা দিছি। কোনো প্রতিষ্ঠান নয়, ব্রিকফিল্ডে বিনিয়োগের কথা বলে নেওয়া হয় কোটি কোটি টাকা। বিশ্বাস রাখতে দেওয়া হয় মোটা অঙ্কের সুদ, আর আস্থা অর্জনের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে শাহিন। ওজন টাকা ছিলাম, ওজন সম্পূর্ণ টাকা দিয়ে দিলাম, তারপর চালান সহ আবার দিলাম। এরকম করে ও আমাকে লোভ দেয় টাকা নিছে। আমার টাকা হয়েছে গিয়ে 72 লক্ষ টাকা। আমার একটা স্ট্যাম্পে আছে 24 লাখ টাকা, একটা আছে 16 লাখ টাকা, আর একটা আছে 10 লাখ টাকা। ও সব টাকা পয়সা নিয়ে বস্তা বান্ধা 150 জন গেছে। গত 27 নভেম্বর থেকে লাপাত্তা শাহিন ও তার পরিবার। বিক্ষুব্ধ পাওনাদাররা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। শাহিনের নামে এরই মধ্যে প্রতারণার মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। কোনো ভুক্তভোগী এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, ওনাকে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট প্রমাণাদি সহ থানায় যোগাযোগ করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য। সাধারণ জনগণকে বলবো যে আপনারা না জেনে আপনারা প্রতারিত হবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খুলনা নগরীর বয়রা এলাকায় ওজো পাডিকোর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের একটি দল দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকোর প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে 5,000 কোটি টাকা ব্যয়ের 4টি প্রকল্পের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন। এছাড়া আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেন কর্মকর্তাদের। 4টা প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকার তাদের প্রকল্পের ভ্যালুয়েশন ছিল। সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে মর্মে একটা পত্রিকার রিপোর্ট হয়েছিল। সেই বিষয়ে আমরা তাদের থেকে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। ওনারা ইনস্ট্যান্ট সব কিছু দিতে পারেননি, আমাদেরকে বলেছেন কালকের ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন। 4তলা ভবনের নির্মাণ কাজ 2021 সালে শেষ হওয়ার কথা, অথচ 3 বছরেও হয়নি সমাপ্তি। ক্লাসরুমের অভাবে খোলা মাঠ বা বারান্দায় চলছে মেহেরপুরের করমদি দাখিল মাদ্রাসার পাঠদান। প্রায় অর্ধেক কাজ বাকি থাকার পরও সাবেক নির্বাহী প্রকৌশলীর সহায়তায় বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। শ্রেণীকক্ষ সংকট, তাই বিদ্যালয়ের বারান্দাতেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান, অথচ পাশেই রয়েছে 4তলা ভবন। এই চিত্র মেহেরপুর গাংনী উপজেলার করমদি দারুস-সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার। নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় 2019 সালের অক্টোবরে শুরু হয় 4তলা ভবন নির্মাণ কাজ। 3,27 লাখ টাকা ব্যয়ে ভবনের নির্মাণ কাজ শেষ হবার কথা 2021 সালের এপ্রিলে, কিন্তু 2024 সালের শেষ ভাগে এসেও মাদ্রাসা ভবনের কাজ পুরোপুরি শেষ হয়নি। নানা সংকটের মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এখানে ক্লাসরুমও সেরকম ভালো না, মানে অনেক জায়গায় জানালা মানে দরজা সব কিছুই কেমন ভাঙা, জানালাগুলোও ভালো না। বৃষ্টি হলে কিন্তু ছাড়তে আসে, এখানে বৃষ্টি হয়ে গেছে মানে জমে যায়, এই কারণে আমাদের সমস্যা হয়। ভবন নির্মাণের কাজ পান কুষ্টিয়ার আনিসুর রহমান নামের এক ঠিকাদার। বাস্তবায়নকারী ঠিকাদার নূর ইসলাম। প্রকল্পের মেয়াদ শেষ হবার পর আরও 3 বছর পেরিয়ে গেলেও কেন ভবন হস্তান্তর করা হয়নি সেই প্রশ্ন ঠিকাদারের কাছে। আমি পেরি উঠিনি, অনেক লস হয়েছে, অনেক সমস্যা। এর মধ্যে সাহেবনগরটা হ্যান্ড ওভার দিলাম, আর এটা 1-2 মাসের কাজ আছে, কিছু একটু সমস্যা হয়ে গেছে, পয়সা কড়ির অভাবে এই দিয়ে। ঠিকাদারের দাবি অর্থের অভাবে নির্মাণ কাজ সম্পন্ন করা যায়নি, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় এরই মধ্যে বরাদ্দের 2,67 লাখ টাকা নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মুত্তাকিন 2 দফায় প্রায় 33 লাখ টাকা দিয়েছেন এই ঠিকাদারকে। কেন পিজির অর্থ এবং অতিরিক্ত বিল দিলেন ঠিকাদারকে, এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলেও ফোন ধরেনি অভিযুক্ত গোলাম মুত্তাকিন।
শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনা। বারবার নতুন ভবন দ্রুত নির্মাণ ও হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো সমাধান মেলেনি অভিযোগ মাদ্রাসা সুপারের। আমরা এটা জানিয়েছি, এমনকি জেলা ইঞ্জিনিয়ার এবং জোনাল অফিস, এক্সচেঞ্জ অফিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এ ব্যাপারে জানিয়েছি এবং ওনারা আমাদের প্রতিষ্ঠানকে ভিজিটও করেছেন। ঠিকাদারের খামখেয়ালির জন্য একাধিকবার সতর্ক করে নোটিশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী, কিন্তু অতিরিক্ত বিল দেওয়ার কারণে চুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। ঠিকাদারের সাথে যোগাযোগ করি এবং একাধিকবার আমরা পত্র তাকে প্রদান করেছি এবং দাপ্তরিক যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিয়েছি। অ্যাডভান্স বিল প্রদান করার থাকার কারণে আমরা আসলে এখানে বাতিলেও যেতে পারতেছি না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ভবনটি নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের দাবি শিক্ষার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। সকালে মেডিকেল ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে হাসপাতালে যায়, সেখানে মানববন্ধন হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বাড়াতে দাবি জানিয়ে আসলেও তা পূরণ হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় এই কর্মসূচি হয়। এর আগে ভোরে বন্ধুদের সাথে বের হয়ে সাইকেলে সিআরপি ফেরার পথে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রত্যয়কে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়েছে। দ্রুত বাস চালককে গ্রেপ্তারের দাবি জানান নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। আগস্টের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন ফরিদপুরের মোহাম্মদ রনি। বুলেটের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দাঁত, জিহ্বা, মুখগহ্বর সহ মেরুদণ্ড। কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকটাই সর্বশান্ত তার পরিবার। একসময় ছিলেন পরিবারের প্রাণভোমরা, অথচ এখন পুরোপুরি নিশ্চল। ফরিদপুর বোয়ালমারীর দৈত্যের কাঠি এলাকায় মোহাম্মদ রনি কারো সাহায্য ছাড়া এখন ঠিকমতো চলতেও পারেন না। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাজ করতেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে। 5 আগস্ট কুড়িলে ছাত্র জনতার উপর চালানো এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। একটি গুলি রনির মুখ গহ্বর ভেদ করে মেরুদণ্ডের হাড়ে বিদ্ধ হয়। আজও শরীরে সেই গুলি বয়ে বেড়াচ্ছেন রনি। 3 মাসের মতো মেডিকেলে ছিলাম এবং আইসিইউতে ছিলাম 18 দিন। রাত্রে প্রচন্ড যন্ত্রণায় আমি ঘুমাতে পারিনি। মাঝে সাঝে হাঁটাচলা করতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। ধার দেনা করে 3 মাস রনির চিকিৎসার পর এখন অনেকটাই সর্বশান্ত পরিবারটি। ঋণের চাপে পিষ্ট পরিবারটি পায়নি কোনো সহায়তা। রনির সুচিকিৎসায় সরকারের সাহায্যের দাবি তাদের। 3টা মেডিকেল আমার ব্যক্তিগতভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমার খরচ হয়। এই পর্যন্ত তার কোনো চিকিৎসা সরকারিভাবে কোনো চিকিৎসা হয়নি। এখনো গুলি আছে। রাত করে শিক্ষা করে গালের ভিতর গুলি লইছে। রনির বিষয়টি জানার পর তার চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন ইউএনও। ওনার যদি চিকিৎসা বা অন্যান্য ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য প্রয়োজন হয়, আমরা ওনার সবসময় আমাদের উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় করে থাকবো। গুলিতে রনির ঠোঁট, দাঁত, মুখ গহ্বর সহ মেরুদণ্ডের কয়েকটি স্পাইন ক্ষতিগ্রস্ত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। সাগরের নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্র বন্দরের সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। আজ ও কাল তাপমাত্রা শুষ্কই থাকবে। আগামী 24 ঘন্টায় কিছুটা হ্রাস পাবে তাপমাত্রা। 24 তারিখের পর খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শীতের দাপট আরও বাড়বে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9 ডিগ্রি সেলসিয়াস। গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। শতাধিক দোকান থেকে পছন্দ মতো কাপড় বেছে নিচ্ছেন ক্রেতারা। কম দামে পণ্য পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি বেচাকেনা ভালো হওয়ায় খুশি অস্থায়ী এসব দোকানিরাও।
উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত, তার উপর মেঘাচ্ছন্ন আকাশে দুদিন ধরে দেখা নেই সূর্যের। এই অবস্থায় গোপালগঞ্জে জমে উঠেছে শীতবস্ত্রের ব্যবসা। অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন নানা বয়সী ক্রেতারা। ভারী শাল, সোয়েটার, কানটুপি সহ শীতের কাপড়ের চাহিদা বেশি। সুলভ মূল্য হওয়ায় দামি বিপণী বিতানের তুলনায় ফুটপাতের দোকানে ভিড় করছে সীমিত আয়ের মানুষ। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে গরিবদের জন্য, স্বাভাবিক মানুষদের জন্য ভালো। মার্কেটের যেই প্রাইসটা তার থেকে এই প্রাইসটা অনেক কম, তার জন্য আমাদের কিনতে ভালো হয়, সুবিধা। শনিবারে বন্ধর দিন এই মালটা সাপোর্ট আপনি দোকানে কিনতে গেলে 500 টাকা, এখানে দেখা গেল আপনার 400 350। শহরের সব ধরনের পোশাকের দোকান বন্ধ থাকে শনিবার। এই দিন ফুটপাতে দোকান সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। শীতের কাপড় বিক্রি করে লেখাপড়া আর হাত খরচ জোগাড় করছেন তারা। কম রেটে বা আমাদের খুব সীমিত লাভে কিন্তু এটা আমরা পরিচালনা করি এবং দেখা যায় আমাদের কিন্তু কাস্টমারের চাহিদাটাও বেশি। আমরা ঢাকা থেকে পাইকারি রেটে ক্রয় করি এবং খুব সীমিত লাভে আমরা এখানে সেল করি। দেখা যায় স্টুডেন্টের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর লোকজন আমাদের কাছ থেকে কিনে। এই যে মালগুলো দেখতেছেন, এই মালগুলো আসলে দোকানের ভালো মাল, কিন্তু আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জমজমাট থাকে শীতবস্ত্রের অস্থায়ী দোকানগুলো। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শীতের আবহে গ্রাম বাংলায় যেন উৎসবের আমেজ। লালমনিরহাট ও জামালপুরে চলছে জামাই মেলা। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছে মানুষ। এসব মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী সব শীতের পিঠা। বসেছে মাছের বাজারও। আমন ধান উঠে গেছে কৃষকের ঘরে। ফাঁকা পড়ে থাকা ফসলের মাঠে আয়োজন করা হয়েছে বারোয়ারি মেলার। জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। মন্ডা মিঠাইয়ের সাথে বসেছে মাছের বাজার। সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়েছে বিজয় দিবসের পর থেকে। তৈজসপত্র থেকে আসবাব সবকিছুই এক মেলায় হচ্ছে বিকিকিনি। একটা জামাই হিসেবে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন, নিত্য নতুন সবকিছু এখানে পাইতেছি। জামাই আদর তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না। তবে জামাই মেলা উপলক্ষে এটা একটু বেশি হয়। শীতের পিঠের সময় তো এখন জামাইরা শুধু এসে যে খাইয়ে যাবো তা না, এই মেলাতে এসে বেশ কিছু বাজার সাজার করে নিয়ে ওই জামাই শ্বশুর বাড়ি যাবে। যদি বিবাহিত থাকতাম তাহলে বউ নিয়ে হয়তো এই মেলা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। সব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। 3টার পর থেকে মনে করেন এই মেলাতে মানুষের উপরে জায়গা দেওয়া যায় না, এরকম মানুষ হয়, ভরপুর মানুষ, হাজার হাজার মানুষ হয়। পুরো মেলা সিসি ক্যামেরার আওতাধীন এবং আমাদের 200 স্বেচ্ছাসেবক কর্মী তারা সর্বক্ষণ এই মেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। বিজয় দিবসের দিন থেকে লালমনিরহাট সদরের বড়বাড়ি এলাকায় চলছে 2 সপ্তাহব্যাপী মেলা। এই মেলার বড় আকর্ষণ গ্রামীণ পিঠাপুলি। এত পিঠা দেখলাম যে এখানে অনেক পিঠার নামই আমি জানি না। তেল পিঠা, নারিকেল পিঠা, ঝিনুক পিঠা, তাল পিঠা, তারপরে গড়গড়ি পিঠা, গ্রাম অঞ্চলে বলে গড়গড়ি পিঠা, তারপরে নকশি ফুল পিঠা, মনপুরা, হৃদয়হরণ। মেলাতে যে পিঠাগুলো থাকে সেগুলো হচ্ছে কন্টিনিউ চেঞ্জ করা হয়, একই আইটেম আর কি প্রত্যেকদিনই থাকে না। আমরা সবসময় গরম গরম তৈরি করে এখানে হচ্ছে সেল করার জন্য নিয়ে আসা। এখানে পিঠা মেলা ছাড়া বিভিন্ন রকম খেলা হচ্ছে, জাদু প্রদর্শনী হচ্ছে। মেলার এক প্রান্তে বসেছে মাছের বাজার। দিনটায় প্রায় 60-70 হাজার টাকার মাছ বিক্রি হয়। আমাদের মৎস্য মেলা উদ্বোধন হয়েছে, তারপরে পিঠা মেলা বিকেল হইলো। এখানে প্রায় এ পর্যন্ত 200-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। প্রতিটি আয়োজনে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এসব মেলা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।